দর্শক এই নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আমরা যাচ্ছি তার কাছে। ডক্টর মুস্তাফিজুর রহমান, বিজনেস 24 আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা ধন্যবাদ। প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে বাংলাদেশের রিজার্ভ বিন্যাসে গতানুগতিক যে ধরন সেটির একটা পরিবর্তন আনতে চায় কেন্দ্রীয় ব্যাংক। এক্ষেত্রে তারা স্বর্ণে বিনিয়োগের বাড়তি বিনিয়োগের একটা ভাবনা করছে বলে আমরা জানতে পেরেছি। সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমার মনে হয় যে বাংলাদেশের রিজার্ভ ব্যবস্থাপনা এটা আমাদের সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার একটা গুরুত্বপূর্ণ অংশ অবশ্যই। এবং এই ব্যবস্থাপনাটা এবং রিজার্ভের যে বিন্যাস, এটা কি আমরা কোন কারেন্সিতে রাখবো, গোল্ডে কতটুকু রাখবো, ইউএস ট্রেজারিতে কতটুকু রাখবো, এগুলো সবসময় একটা সার্বক্ষণিক একটা নজরদারিতে রাখতে হয়। তবে আমার মনে হয় যে বাংলাদেশ ব্যাংক এখন যদি পুনর্বিবেচনা করে থাকেন, তাদেরকে কিন্তু অগ্রাধিকারটা দিতে হবে যাতে করে আমরা লিকুইড যে কারেন্সি সেটা আমরা বেশি রাখতে পারি। দেখুন, স্বর্ণের দাম বাড়ছে, একটা প্রবণতা হয়তো থাকতে পারে যে আমরা স্বর্ণ যদি বেশি যদি রাখতে পারি তাহলে আমাদের লাভ হবে, কারণ রিজার্ভ থেকে একটা আমাদের আয়ও আসে, এটা একটা বিবেচনার বিষয়। কিন্তু বাংলাদেশে এখন সবচেয়ে বড় যেটা আর কি চ্যালেঞ্জ, যেটা আমাদের কিছুদিন আগেও খুব আমাদের দুশ্চিন্তার কারণ ছিল, সেটা হলো যে আমাদের আমদানি সক্ষমতা এবং আমাদের যে ডেট সার্ভিসিং, ঋণ পরিষেবা যে চাপ, সেটা সামাল দেওয়া। সুতরাং এই দুটাকে কিন্তু আমাদেরকে প্রাধান্য দিতে হবে, এক্সচেঞ্জ রেটটা যাতে আমাদের মোটামুটি স্টেবল যেটা আছে এটা আমরা ধরে রাখতে পারি। সুতরাং যদি পুনর্বিন্যাসের প্রশ্ন আসে তাহলে কিন্তু লিকুইড যে আমার রিজার্ভের অ্যাসেটটা, যেটার এগেইনস্টে আমি আমার লোন পরিশোধ করি এবং আমার আমদানি যেটা আমি করতে পারি, সেখানে যাতে কোনো ধরনের সমস্যা না হয়, কারণ সেটা যদি হয় তাহলে কিন্তু এক্সচেঞ্জ রেটের উপরেও এটার একটা চাপ পড়বে। এবং তখন কিন্তু আবার আমাদের যে আমদানির উপরে আমরা যে বিভিন্ন ধরনের আমরা শৃঙ্খলা আরোপ করেছিলাম, সেই জায়গাটাতে হয়তো বা সাময়িক সময়ের জন্য হলেও ফিরে যেতে হতে পারে। সুতরাং এখানে আমি বলবো যে প্রাধান্যটা দেওয়া উচিত আমাদের যে অভিজ্ঞতাটার মধ্য দিয়ে আমরা গেলাম এবং আমদানির উপরে বিভিন্ন ধরনের আমরা রেস্ট্রিকশনও করতে হয়েছিল আমাদের, সেটাকে বিবেচনায় রেখে আমাদের যাতে রিজার্ভের এগেনস্টে লাভ কতটুকু আমরা করতে পারবো সেটার বদলে আমার লিকুইড রিজার্ভ দিয়ে কতটুকু আমি আমদানি সক্ষমতা এবং আমার ঋণ পরিষেবাটা আমি করতে পারবো, এটাকে গুরুত্ব দেওয়া। ডক্টর মুস্তাফিজুর রহমান, আমরা জানতে চাই যে আমাদের ডেট পেমেন্ট এবং আমদানি ব্যয় মেটানোর ইস্যুসগুলো থাকে, সেক্ষেত্রে আমাদের রিজার্ভ রাখতে হয়। আমরা দেখতে পাচ্ছি যে রিজার্ভের প্রায় 70% কিন্তু ডলার হিসেবে রাখা হচ্ছে। সেক্ষেত্রে বর্তমান বাজার ব্যবস্থাপনায় এইটা আসলে কতটা উপযোগী? ডলার এখনো পৃথিবীর প্রায় 80% মতো বাণিজ্য ডলারে হয়, সুতরাং ডলারে যে তারা রাখছেন সেটা আমার মনে হয় যে ঠিক আছে। তবে এই জায়গাটাতে তারা কিছুটা পুনর্বিন্যাস করতে পারেন। আমাদের এখন চীন থেকে আমরা অনেক আমদানি করে থাকি, রাশিয়াতে আমাদেরকে আমাদের ডেট সার্ভিসিং ইত্যাদি করতে হবে। বিভিন্ন কারেন্সির যে মিক্সটা এখন আছে, সেই মিক্সে কিন্তু আমরা ক্রমান্বয়ে যদি ডলার ছাড়াও অন্যান্য কারেন্সিতে যাই, তাহলে কিন্তু আমরা যখন নাকি ওইসব দেশের সাথে আমরা বাণিজ্য করব, তখন আমার যে ডাবল ট্রান্সফরমেশন যেটা আমার করতে হয় সেটা আমার তাহলে কম করতে হবে, ওইটাতে তো আমার এক্সচেঞ্জ রেটে আমার লস হয়। সুতরাং সেদিকটাতে আর ডলার কিছুটা উইকেন্ডও হচ্ছে, গ্লোবাল যে ভারসাম্য সেগুলোও কিছুটা চেঞ্জ হচ্ছে, ব্রিক্স কান্ট্রিগুলোও একটা অল্টারনেটিভ শক্তি হিসাবে আসছে, নিজস্ব কারেন্সিও তারা করার চিন্তা ভাবনা করছে। এগুলোকে কিন্তু আমাদেরকে ডাইনামিক ভাবে বিবেচনায় রাখতে হবে। সুতরাং ডলার আরো সামনের দিকে বেশ কিছু সময়ে নিশ্চয়ই ডমিনেন্ট কারেন্সি হিসাবে থাকবে, কিন্তু আমাদেরকে এটার দিকে খেয়াল রাখতে হবে যে গ্লোবাল যে কোরিলেশন অফ ফোর্সেস, শক্তির যে ভারসাম্য, এগুলো চেঞ্জ হচ্ছে এবং সেটা কেবল রাজনৈতিক না, অর্থনৈতিকও। সুতরাং সেদিকগুলোতে আমাদেরকে অল্টারনেটিভ কোনো কারেন্সি আসছে কিনা, সেগুলোতে আমরা যদি রাখি তাহলে আমাদের সুবিধা হয় কিনা ব্যবসা বাণিজ্য এবং আমাদের ডেট সার্ভিসিং এ, এইসব বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা 5 আগস্টের পূর্ববর্তী সময় দেখেছিলাম খুব ড্রাস্টিক্যালি ফল হচ্ছিল রিজার্ভ। 5 আগস্ট পরবর্তী সময় সেটা পরিবর্তন এসেছে, ইতিবাচক ধারা এসেছে, রিজার্ভ বাড়ছে দিনে দিনে, যেটা অনেকটা নির্ভর করছে যে রেমিটেন্স নির্ভর রিজার্ভ বাড়ছে, যার সিংহভাগ আবার অদক্ষ শ্রমিকের হাত ধরে আমাদের দেশে আসে। তো রিজার্ভ বাড়ানোর ক্ষেত্রে আর কি কি উপায় অবলম্বন করা যেতে পারে সরকারের পক্ষ থেকে? একটা তো আমাদের অবশ্যই আমাদের যারা আমাদের শ্রমিকরা যারা যাচ্ছেন স্বল্প দক্ষ, সেখানে অবশ্যই আমাদের বাড়াতে হবে, যাতে করে আমরা
দক্ষ শ্রমিক আমরা পাঠাতে পারি, আমাদের মাথাপিছু যে রেমিটেন্স এটা কিন্তু এখনো কম, যদিও আমরা গত বছর প্রায় 27% রেমিটেন্স গ্রোথ হয়েছে, $30 বিলিয়ন ছাড়িয়ে গেছে, এটা বিরাট একটা ভূমিকা রেখেছে। সুতরাং সেখানে দক্ষ শ্রমিক কিভাবে আমরা পাঠাতে পারি, মাথাপিছু আমাদের যে রেমিটেন্স আসে সেটার দিকে অবশ্যই আমাদের নজর দিতে হবে। হুন্ডি হাওলার দুষ্ট চক্র ভাঙ্গা গেছে, এটাও একটা ইতিবাচক, এটাকে ধরে রাখতে হবে। রপ্তানি হলো আমাদের একটা বড় একটা জায়গা। আমার মনে হয় যে এখানে বাজার বৈচিত্র্যকরণ, পণ্য বহুধাকরণ, এগুলোর অনেক সুযোগ আমাদের আছে। এটার মাধ্যমে আমরা আরো আমাদের বৈদেশিক মুদ্রা আমরা পেতে পারি। এবং এখানে এটাও খেয়াল রাখতে হবে যে আমাদের যে সবচেয়ে বড় যেটা আমাদের রপ্তানি, যে তৈরি পোশাক, এখানে কিন্তু নেট যে আমাদের এক্সপোর্ট আর্নিংস, যেটা নাকি রিজার্ভে নতুন ভাবে যোগ হয়, সেটা কিন্তু তুলনামূলকভাবে কম। সো আমরা যদি পশ্চাৎ সংযোগ এবং অগ্রসংযোগ বাড়াতে পারি, তাহলে সেখানে কিন্তু আমাদের নেট এক্সপোর্ট যেটা, সেটা আমরা বৃদ্ধি করতে পারবো। আর আঞ্চলিক যে বাজার, যে বাজারটাই এখন কিন্তু উদীয়মান, এই বাজারটাকে আমরা কিভাবে আরো ধরতে পারি, সেখানে আমাদের ইনভেস্টমেন্ট কানেক্টিভিটি, ট্রান্সপোর্ট কানেক্টিভিটি এবং ট্রেড কানেক্টিভিটি, এই ত্রিমাত্রিক সংযোগ যদি আমরা করতে পারি, তাহলে আমাদের তুলনামূলক সুবিধাগুলোকে আমরা প্রতিযোগিতা সক্ষমতায় উত্তরণ করতে পারবো। ডক্টর মুস্তাফিজুর রহমান, আমরা দেখেছি যে সবশেষ হিসাব অনুযায়ী দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ হচ্ছে $32 বিলিয়ন উপরে, আর BPM-6 অনুযায়ী $27 বিলিয়ন উপরে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি যদি আমরা বিবেচনা করি সার্বিকভাবে, সেটাতে রিজার্ভ কতটা শক্তিশালী অবস্থানে রয়েছে বলে আপনি মনে করেন, এবং ভবিষ্যৎ ভাবনা আমরা কি করণীয় থাকতে পারে? আমার মনে হয় যে আমাদের IMF এর হিসাবটাই যদি আমি ধরি, $27 বিলিয়ন, এটা আমাদের যদি রপ্তানি দিক থেকে ধরি আমরা, তাহলে এটা 4 মাসের মতো আছে। আর যদি আমরা জেনারেল রিজার্ভ ধরি, তাহলে এটা 5.5 মাসের মতো আছে। সুতরাং সেদিক থেকে কিছুটা কমফোর্ট জোনে আমরা আছি। কিন্তু আমার মনে হয় যে তারপরও আমাদের এখানে স্বস্তির জায়গাটা কিন্তু আমাদের কম, কারণ ইম্পোর্ট আমাদের পিক আপ করবে। আমাদের এখন যে বিনিয়োগে একটা স্থবিরতা আমরা দেখছি, ক্যাপিটাল মেশিনারিজ ইম্পোর্ট হচ্ছে না, ইত্যাদি কারণেও কিন্তু রিজার্ভটা একটা ভালো জায়গায় আছে। সুতরাং আমাদের আমদানি যখনই নাকি পিক আপ করবে, ব্যক্তি খাতের বিনিয়োগ পিক আপ করবে, তাদের ক্রেডিট আপটেক পিক আপ করবে, তখন কিন্তু আমদানির উপরে চাপ পড়বে, রিজার্ভের উপরে চাপ পড়বে। সুতরাং সেদিকটাতে আমাদের অবশ্যই নজর রাখতে হবে। এটা যদিও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদের 3 মাসের যেটা রাখতে হয়, তার থেকে এখন বেশি আছে, সেটা গ্রস ধরি আর BPM-6 ধরি। কিন্তু তারপরও আমি বলবো যে যেহেতু এই রিজার্ভের উপরে তো কেবলমাত্র আর আমদানির সক্ষমতার দিক থেকে এটাকে দেখলে হবে না। আমার $2 বিলিয়ন মতো আমার 5-6 বছর আগেও ঋণ পরিষেবা চাপ ছিল বৈদেশিক, সেটা আমার এখন ক্রমান্বয়ে বাড়ছে। ইভেন IMF আমাকে একটা সিলিং বেঁধে দিয়েছে, $8 বিলিয়ন কাছাকাছি বেশি আমি এই বছর ঋণ নিতে পারবো না বৈদেশিক। বোঝা যায় দুশ্চিন্তার জায়গাগুলো কোন জায়গায়। যদি আমি বেশি ঋণ নেই, তাহলে আমার বৈদেশিক ঋণ পরিষেবার চাপও বাড়বে। সুতরাং এইটা থেকেও একটা কিন্তু আমাদের সাবধান বাণী দেয়া হচ্ছে যে যেই রিজার্ভ আছে, এই রিজার্ভটা কিন্তু অনেক ধরনের চাহিদার প্রেক্ষিতে এই রিজার্ভটা আছে। সুতরাং আমাদের চেষ্টা করতে হবে রিজার্ভ কিভাবে বাড়ানো যায় এবং কিভাবে আমাদের যে রিজার্ভের ব্যবস্থাপনা, এটাকে কিভাবে আরো উন্নত করা যায়। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। ডক্টর মুস্তাফিজুর রহমান, বিজনেস 24 আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে ঢাকার মানুষের গড় মাথাপিছু যে আয়, সেটি অন্যান্য শহরের থেকে প্রায় দ্বিগুণেরও বেশি। অনেক আবার দেখা যাচ্ছে যে আমাদের জিডিপির যে যোগান, সেটিও 46%, কর্মসংস্থানও হচ্ছে 40%-এর উপরে। এই সব দিক বিবেচনা করে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু ঢাকার দিকে ছুটছে। এমন বাস্তবতা, এই প্রেক্ষিতে উন্নয়নটাকে যদি আমরা ধরে রাখি, তার ধারাবাহিক অব্যাহত থাকে, রাখার জন্য বিকেন্দ্রীকরণ আমরা কতটুকু করতে পারি? ধন্যবাদ। ঢাকা চেম্বার যে ত্রৈমাসিক ভাবে এই ধরনের একটি প্রতিবেদন প্রস্তুত করার উদ্যোগ নিয়েছেন, সেটাকে সাধুবাদ জানাই। এই ধরনের উদ্যোগ আমাদের প্রয়োজন আছে। এটা আপনার প্রশ্ন থেকে এবং প্রতিবেদনের উপরে যেটা আমরা দেখলাম এবং শুনলাম, সেটা থেকে বেরিয়ে আসছে যেটা এটাই বাস্তবতা। পৃথিবীর বিভিন্ন দেশে বড় শহরের দিকে মানুষের ঝোঁক থাকে, সেখানে উৎপাদন হয়, সেখানে উৎপাদনশীলতা সেখানে একটা বড় ভূমিকা রাখে, দক্ষতা একটা বড় ভূমিকা রাখে। এটা একটা স্বাভাবিক প্রবণতা বলেই আমার কাছে মনে হয়। তবে
অবশ্যই এটার একটা মাত্রা থাকা উচিত। আমাদের দেশে আমরা বিকেন্দ্রীভূত উন্নয়নের কথা বললেও এটা অনেকটাই ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে, যেটা জিডিপির যে আপনার পরিসংখ্যান দিলেন বা ব্যবসায়ী যারা রপ্তানি করছেন তাদের যে কনসেন্ট্রেশন ইত্যাদির মধ্য থেকে এটা হয়েছে। তো আমাদের দেশে বিগত সময় উন্নয়ন যেভাবে হয়েছে সেখানে আমরা লোকাল গভর্নমেন্টকে আমরা শক্তিশালী করতে পারিনি। আমরা বিভিন্ন ধরনের যে বাইরে শিল্প এবং বিভিন্ন অগ্রপশ্চাৎ যেসব সম্ভাবনা আছে শিল্পের সেগুলোকে আমরা কাজে লাগাতে পারিনি। এটার ফলে যেটা হয়েছে সেটা হলো যে আমাদের দেশে কিন্তু আয় বৈষম্য, ধন বৈষম্য, ভোগ বৈষম্য এগুলো বাড়ছে এবং এটা ভালো কোনো লক্ষণ না। এই বৈষম্যগুলোকে আমাদের কমাতে হবে। ঢাকার যে সম্ভাবনা আছে অবশ্যই এটাকে কাজে লাগাতে হবে। এখানেই তো বড় বড় যারা শিল্পপতি, ব্যবসায়ী তারা আমাদের জিডিপিতে অবদান রাখছেন, সেটা তো আমাদের প্রয়োজন হবেই। কিন্তু এটাকে এই যে যেমন বাইরে আছে যে একটা বড় শিল্প ঢাকায় আছে, কিন্তু এইটার বিভিন্ন সাপ্লাই গুলো আসছে হলো ছোট ছোট বিভিন্ন কারখানা থেকে, ছোট ছোট উৎপাদকের কাছ থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে। আমাদের তো ছোট দেশ, আমাদের তেঁতুলিয়া থেকে টেকনাফ আপনি ভালো যদি যোগাযোগ ব্যবস্থা করতে পারেন কয়েক ঘন্টায় চলে যাওয়া যায়। আমাদের বন্দরগুলি আমাদের হাতের কাছে। তো এই জায়গাতে আমাদের কিন্তু এই বিকেন্দ্রীভূত যে উন্নয়ন এটা যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু একটা বিভাজন অলরেডি সৃষ্টি হয়েছে। এই বিভাজনটা শুধু সম্পদে এবং বিত্ত বৈভবে হবে না, এটা ডিজিটাল একটা ডিভাইড হয়ে যাবে, এটা আমাদের শিক্ষার মানের ক্ষেত্রে একটা ডিভাইড হয়ে যাবে। এটা কিন্তু ভালো না। সুতরাং যেটা উঠে এসেছে, যেমন কৃষিকে আনার জন্য বলা হয়েছে, খুবই একটা আমার মনে হয় গুরুত্বপূর্ণ একটা পরামর্শ। কারণ আমাদের দেশের কৃষিজাত পণ্যের আমরা তাদেরকে যখন নাকি ইনপুট আনতে বলি বৈদেশিক মুদ্রায় আমরা আনি এবং তারা ক্রয় করেন অথবা ভর্তুকি দিতে হয়, কিন্তু তাদেরকে তো গ্লোবাল মার্কেটের সাথেও আমরা এখনো কিন্তু সম্পৃক্ত করতে পারছি না। তো অনেক সম্ভাবনা সেখানে কৃষিরও রয়ে গেছে। তো আমার মনে হয় যে আমাদের শিল্পায়ন কৌশল, আমাদের উন্নয়ন কৌশল, আমাদের যে সামাজিক সুরক্ষা কৌশল, এই সবটাই আমাদের সামগ্রিকভাবে বাংলাদেশকে ধরেই আমাদের করতে হবে। শহর অঞ্চলগুলি টানবে মানুষকে, এটা ঠিক, কিন্তু আবার শহরের বড় বড় শহরের বাইরেও আমরা উপশহর করে সেগুলোকেও কিন্তু উৎপাদনের হাব, গ্রোথ সেন্টার এগুলো আমরা করতে পারি। বিভিন্ন দেশে দেখা যায়, আমাদের প্রতিবেশী দেশ আমরা যদি চীন এবং ভারত দেখি তাহলেও কিন্তু একক কোনো শহরের উপরে সেখানে নির্ভরশীল না। অনেক বড় বড় শহর আঞ্চলিক ভিত্তিতে আছে। তা আমাদের ছোট দেশ দেখে ঢাকা চিটাং এর উপরে বেশি চাপ, এটা বোঝা যায়। কিন্তু তারপরও আমি বলবো যে এই সার্ভে থেকে যেটা বেরিয়ে এসেছে সেটার থেকে শিক্ষাটা নিয়ে আমরা কিভাবে বিকেন্দ্রীভূত আমাদের উন্নয়ন করতে পারি সেদিকটাতে আমাদের নজর দেওয়াটা উচিত। আমরা আরেকটা বড় ইস্যুতে কথা বলতে চাই, সেটা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে অনেক বড় প্রতিষ্ঠানের বেশ বড় অবদান থাকে, এটা আমরা স্বীকার করি, অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু আবার দেখা যাচ্ছে অন্যদিকে তাদের ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে চাপে পড়ে যায় ক্ষুদ্র কিংবা মাঝারি উদ্যোক্তা যারা রয়েছেন তারা। তেমন প্রেক্ষাপটে ব্যবসার পরিবেশ সহজ এবং সঠিক পথে যদি হাঁটতে চাই সেক্ষেত্রে সব পক্ষ মিলে কি ধরনের অবদান রাখা উচিত এই অর্থনীতিতে? না দেখুন, এখানে বড় শিল্প স্বার্থ এবং ক্ষুদ্র এবং মাঝারি যারা আছেন, অপ্রাতিষ্ঠানিক অনেক কর্মকাণ্ডে যারা জড়িত আছেন, তাদের স্বার্থটাকে একটা বৈপরীত্যমূলক ভাবে দেখলে বোধহয় ঠিক হবে না। কারণ একটা আরেকটা সহযোগী। আমরা অনেক দেশে দেখি যেখানে শিল্পায়ন হয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে তারা ছোট ছোট যারা স্মল এন্ড মিডিয়াম আছেন তারাই তাদের কিন্তু মূল সাপ্লায়ার। সুতরাং এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু স্বার্থ সংঘাতটা হওয়ার কথা না। কিন্তু আমরা যেটা দেখি প্রকৃত অবস্থা সেটা হলো যে আমাদের দেশে বড় বড় যারা শিল্প আছেন, ব্যবসায়ী আছেন, তাদের সংগঠন থাকে, তারা অনেক সময় তাদের মতো করে অনেক নীতিমালা তারা হয়তো করে নিতে পারেন, কিন্তু অপ্রাতিষ্ঠানিক যে জায়গাটায় আছে, শিল্প কারখানা আছে, সেখানে বিভিন্ন বিজনেস এন্টারপ্রাইজ আছে, তারা কিন্তু অনেক সময় নীতি নির্ধারকদের কাছে যেতে পারেন না। সুতরাং প্রথম প্রশ্নটার সাথে আপনার এই দ্বিতীয় প্রশ্নটারও একটা কিন্তু সম্পর্ক আছে বলে আমার মনে হয়, যে এইখানে আমাদেরকে এই ছোট এবং মাঝারি এই শিল্পগুলিকেও আমাদেরকে নজর দিতে হবে। এরা যদি উৎপাদনশীল হয় তাহলে কিন্তু বড় শিল্প যারা, তাদের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ে। এটা আমাদের খেয়াল রাখতে হবে, কারণ তারাও অনেক কিছু প্রকিউর করেন এই ধরনের শিল্পের কাছ থেকে।
আরেকটি বিষয় হচ্ছে আমরা দেখেছি দেশের বিভিন্ন প্রান্তে নানা অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠেছে। এখন প্রশ্ন হচ্ছে কৌশলগত সিদ্ধান্ত আর বাণিজ্য সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না পুরোপুরি এখনো পর্যন্ত। সেক্ষেত্রে কি উপায় অবলম্বন করা যেতে পারে সে বিষয়গুলো করতে। দেখুন, আমাদের যে স্পেশাল ইকোনমিক জোন করা হয়েছিল, যখন 100টার স্বপ্ন দেখানো হয়েছিল, তখন আমরা বলেছিলাম যে 10টা হাতে নেন অগ্রাধিকার ভিত্তিতে, চালু করেন, ওইটার অভিজ্ঞতার ভিত্তিতে অন্যগুলো করেন। তো আমরা অনেক জায়গায় কিন্তু স্পেশাল ইকোনমিক জোন করেছি, যোগাযোগ ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, সেখানে উৎপাদন করার জন্য যে জ্বালানি সেটার ব্যবস্থা নাই। তো আমার মনে হয় যে এই এই এখন কয়েকটাকে অগ্রাধিকার দিয়ে আমরা যদি চালু করতে পারি, কারণ এই স্পেশাল ইকোনমিক জোনগুলো কিন্তু আমাদেরকে একটা বড় আমাদের স্টাম্বলিং যে ব্লক সেটাকে রিমুভ করছে, সেটা হলো নিষ্কণ্টক জমি। এখন এইগুলোর উপরে ভিত্তি করে কিন্তু আমরা এখন যদি ওয়ান স্টপ সার্ভিস দিতে পারি, আমার যদি অবকাঠামো অন্যান্য যেসব সহযোগিতা, যেমন গ্যাস এখন তো একটা বড় ধরনের সমস্যা হয়ে গেছে, তাই না? জ্বালানি, এগুলো যদি আমরা ভালোভাবে উৎপাদন করতে পারি তাহলে এগুলোর কষ্টও আমরা কমে রাখতে পারবো। আমার এটার সাথে যোগ করতে হয় হলো আমার কস্ট অফ বরোইংস, হ্যাঁ, 14-15% ইন্টারেস্ট রেট। সুতরাং এইগুলো কিন্তু সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনাকে উন্নত করে আমাদেরকে সেটা বিনিয়োগকারীদেরকে একটা আস্থার জায়গায় নিয়ে আসতে হবে। এখন তো বিনিয়োগ মোটামুটি 24% অফ জিডিপি যদি প্রাইভেট সেক্টর ধরি স্থবির হয়ে আছে। ক্যাপিটাল মেশিনারিজ এর ইম্পোর্ট -21%, এলসি ওপেনিং হচ্ছে না। সো হ্যাঁ, হতে পারে যে একটা নির্বাচনের কে সামনে রেখে কিছু অনিশ্চয়তা দোলাচল আছে, কিন্তু আমাদের এটাকে কাটিয়ে উঠে বিনিয়োগকে চাঙ্গা করতে হবে। দেখেন, বৈষম্য বিরোধী আন্দোলনটা কিন্তু একটা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের শিক্ষিত যারা তরুণ তরুণী আছেন তাদের জন্য শোভন কর্মসংস্থান, সেটা বিনিয়োগ না করলে হবে না, ব্যক্তি খাতের সেখানে একটা ইতিবাচক ভূমিকা রাখতে হবে। সুতরাং আমার মনে হয় যে অর্থনৈতিক অঞ্চলগুলো একটা বড় পটেনশিয়াল আছে, কিন্তু এগুলোকে আমাদেরকে বিনিয়োগ আনতে গেলে যে আমার যে ব্যবসা পরিবেশ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা, সহযোগিতা, সিঙ্গেল উইন্ডো আমার চালু করতে হবে। লজিস্টিক্স পলিসি হয়েছে, এটার বাস্তবায়ন করতে হবে, তাই না? টার্ন অ্যারাউন্ড টাইম, আজকালকার প্রতিযোগিতায় সক্ষমতা কেবল এন্টারপ্রাইজ লেভেলের কস্টের উপরে নির্ভর করে না, লিড টাইমের উপরে নির্ভর করে, লজিস্টিক্সের উপরে নির্ভর করে, ট্রেড ফেসিলিটেশনের উপর নির্ভর করে। এই জায়গাগুলোতে আমাদের এখন মনোযোগ দেওয়ার সময় আসছে। ডক্টর মুস্তাফিজুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ বিজনেস 24 এর সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, দেশের অর্থনীতির উন্নয়নের করণীয় বিষয়ে জানাচ্ছিলেন সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান।